জনাব মহিউদ্দিন আহমেদ, ভারত আসলে কি বার্তা দিচ্ছেন? বলছিলাম যে ভারত প্রসঙ্গে একটু কথা বলব যে বেগম জিয়ার প্রয়াণের পর একদম ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে আসলেন পররাষ্ট্রমন্ত্রী এবং এসে তারেক রহমানের সাথে দেখা করে হুম, হুম, সুপ্রতিবেশী সুলভ তিনি বার্তা দেওয়ার কথা বললেন। হুম, মানে তিনি যখন ফিরে গিয়ে কথা হুম, বলেছেন তখন তিনি হুম, বলেছেন যে সুপ্রতিবেশী সুলভ বার্তা দিতে গিয়েছিলাম। আমি এই প্রশ্নটা করছিলাম যে অন্যদিকে আবার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে মানে একটা উত্তেজনা সৃষ্টি করে, এটা একটা কুপ্রতিবেশী সুলভ আচরণ যেন মনে হয়। আসলে ভারত কি বার্তা দিতে যাচ্ছে? আবার দেখলাম যে প্রণয় ভার্মা, ভারতের হাই কমিশনার, তিনি তারেক রহমানের সাথে একদম দুই হাত ধরে, দুই হাত দিয়ে এরকম চেপে হ্যান্ডশেক করছেন। মানে কূটনৈতিক একটা বডি ল্যাঙ্গুয়েজেরও ব্যাপার আছে, সেটিরও একটা ব্যাখ্যা হচ্ছে অনেক সময় এক্ষেত্রে। মানে কি মনে হয় ভারত আসলে কি বার্তা দিতে চাইছে? না, এখানে ভারতের ভারতের বার্তা তো স্পষ্ট। ভারত এই দেশের শেখ হাসিনাকে বন্ধু মনে করত, তাকে সেই জন্য আশ্রয় দিয়েছে। বিপদের সময়, বন্ধুর বিপদের সময় তারা তাকে আহ, তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। তো এতে বোঝা যায় যে ভারত যতদিন এখানে শেখ হাসিনা ছিল তখন ভারত নিজেকে কমফোর্টেবল ফিল করতো, নিরাপদ মনে করতো। এখন হাসিনা চলে যাওয়াতে সে অনিরাপদ বোধ করছে। তো এটাই তার বার্তা। সে চায় এখানে এমন একটা অবস্থা আসুক, এমন একটা সরকার হোক যে যাকে নিয়ে ভারত তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করবে না। এটাই হচ্ছে ভারতের বার্তা। তো সেটা নানান ভাবে তারা দেয়। এখন কতগুলো আছে যে না, আনুষ্ঠানিকতা, প্রোটোকল, এই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা নিয়ে আসা, এগুলো হচ্ছে সাধারণ শিষ্টাচারের ব্যাপার। কিন্তু মূল যে রাজনীতি, হুম। মানে ভারতীয় নেতৃত্বের শীর্ষ পর্যায়ে যে জিনিসটা কাজ করে, সেখানে তো কোনো হেরফের হয় না। হুম। মানে এটা কি খুব সাধারণ শিষ্টাচার? কারণ মানে না এখন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, না বিরোধী দলীয় নেত্রী ছিলেন, না তার দল ক্ষমতায় আছে। মানে রাষ্ট্রীয়ভাবেও তো আসলে আসবার খুব মানে যে একটা বাধ্যবাধকতা বা বিষয়টা আছে, তা না, তারা নাও আসতে পারতেন। না, না, এটা আসার যথেষ্ট কারণ আছে। কারণ আহ, খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। হুম। তো সুতরাং এবং পুরো ব্যাপারটা রাষ্ট্রই ম্যানেজ করেছে, তার দাফন কাফন সবকিছু। সুতরাং এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল। তো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই রাষ্ট্রাচার মেনে এগুলো করা হয়। এটা অনেক দেশেই হয়। জি। আহ, আপনি কি মনে করছেন শুধুমাত্র বিভিন্ন, শিষ্টাচার এর বহিঃপ্রকাশ এটি? এর মধ্যে আসলে মানে আ হ্যাঁ, হুম, যেমন এই যে মনে করে যে মাদার টেরিসা সরকারের কেউ ছিলেন, হুম, তার মৃত্যুর পরে তো অনেক রাষ্ট্রের নেতাই তারা সেখানে গেছেন। তো এরকম যায়। ওই যে ম্যান্ডেলা যখন মারা যান, নেলসন ম্যান্ডেলা, তিনি তো তখন সরকারে ছিলেন না, সাবেক রাষ্ট্রপতি। তার জন্য অনেক দেশের রাষ্ট্রপতি গেছেন না। তো এটা হচ্ছে, এটাই আমি বলি যে এটা একটা রাষ্ট্রাচারের মধ্যেই পড়ে। এটা কোনো ইউনিক কোনো কিছু ঘটে নাই বাংলাদেশে। হুম। মানে তার মানে এর মধ্য দিয়ে আসলে কোনো বিশেষ বার্তা যে বিএনপিকে দিচ্ছে এরকম একটা এনালাইসিস আছে, কিন্তু তেমনটি আসলে বলে আপনি মনে করেন না? না, থাকতেও পারে। সেটা হলো বিএনপির সঙ্গে ভারতের কি রকম সম্পর্ক, নেপথ্যে কথাবার্তা হচ্ছে না হচ্ছে, এটা তো আমি বলতে পারবো না। এটা ভারত সরকারও কখনো বলবে না, বিএনপি নেতারাও কখনো বলবে না হয়তো। আমি জানি না কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা। কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চাই, বাংলাদেশে ভারতের প্রতি নিরাপত্তার হুমকি এমন কোনো অবস্থা বা এমন কোনো সরকার আসুক, এটা ভারত চায় না। হুম। তো সুতরাং সেদিক দিয়ে তারা যদি দেখে হাওয়া বিএনপির দিকে, তাহলে তারা বিএনপির সঙ্গে তারা একটা সমঝোতার দিকে যেতেই পারে। সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের অবস্থানটা কি? মানে এতদিন তো আওয়ামী লীগকে একতরফাভাবে ভারত সমর্থন করে এসছে। এখন আওয়ামী লীগ কি করবে বলে ধারণা করতে পারেন? তাদের যে অতীত ইতিহাস বা কি করার সক্ষমতা আছে এই বাস্তবতায়, বর্তমান বাস্তবতায়? আওয়ামী লীগ আপাতত আমি বলবো যে হাইবার নেশনে আছে, কারণ শেখ হাসিনা দলটাকে মেরে ফেলেছিল। তো সুতরাং শেখ হাসিনা যেখানে পালিয়ে গেছে এবং আহ, বিন্দুমাত্র কোনো অনুশোচনা তার মধ্যে নাই, সবকিছুকেই তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হুম, তো এই দেশের যে লাখ লাখ কোটি কোটি মানুষ তার পতন চেয়েছে এবং আন্দোলনে যারা শরিক হয়েছিল, এই যে 800 বা 1400 লোক যে তরুণ মারা গেছে আমরা বলছি, এরা কি সবাই বিদেশি রাষ্ট্রের এজেন্ট নাকি? এই যে বলে দিলেই হইলো পুরাটা ষড়যন্ত্র। তো সুতরাং তাদের মধ্যে তো কোনো বোধোদয় নেই। তো সেই হিসাবে আমি মনে করি নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। হুম। সম্ভাবনা একটা ছিল, আহ, 75-এর পরে তাদের যে কৌশলটা ছিল, একটু চুপচাপ যদি থাকতো, তাহলে ধীরে ধীরে আওয়ামী লীগ হয়তো নিজেদেরকে রিঅর্গানাইজ করে মাঠে আসতে পারতো। কিন্তু তারা তো সেই সুযোগটা নেয় নাই। তারা ওই যে কনফ্রন্টেশনেই থাকতে চেয়েছে এবং এখন তো তারা বের হতেই পারে না, বের হলেই মার খায়। হুম।
জি। আপনি বলছেন যে কখনো রিগ্রেট করে না। কিন্তু তার যে আন্তর্জাতিক পত্রিকাগুলোতে শেখ হাসিনার সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছিলেন একটা আ মানে অনেকগুলো পত্রিকায় দিয়েছেন তো ঠিক মনে করতে পারছি না কোথায়, কোথায় বলেছেন। কিন্তু তিনি বলেছিলেন যে দমননীতির বিষয়ে যে আ আ তিনি রিগ্রেট করছেন এবং তিনি একটা জায়গায় আবার আল্টিমেট রেসপনসিবিলিটি তিনি অ্যাকনলেজও করেছিলেন। আ এর মাধ্যমে কি একটা মানে যে আপনি বলছেন যে কখনো কোনো রকম রিগ্রেট করে নাই। এর মধ্যে কি কোনো রিগ্রেটের বার্তা আসলে নাই? না, এগুলি তো মাঝে মধ্যে এগুলো বলে, কিন্তু বেসিক আমরা যে কয়েকটা তার অডিও রেকর্ড ফাঁস হতে দেখলাম, শুনলাম, তাতে তো মনে হয় না কোনো রিগ্রেট আছে। আর যেই লেখাগুলো পড়লাম এবং মানে আন্তর্জাতিক পত্রিকায় তার যে সাক্ষাৎকারগুলো লিখিত আকারে দেওয়া হয়েছে। সাক্ষাৎকার দেওয়ার সময় তো এগুলো তো পত্রিকায় যখন সাক্ষাৎকার দেয় ফরমাল, তখন তো মনের কথা সব বলে না। হুম, আমরা অনেক সময় সাক্ষাৎকার কোট করি, এগুলি কি তার মনের কথা? মুখে হয়তো বলছে যে হ্যাঁ, আহ, হুম, অমুক রাজনৈতিক দলের অধিকার আছে আন্দোলন করার, আর তলে তলে হয়তো পার্টির ক্যাডারকে বলে দিল ওদেরকে শোয়ায় দেয় রাস্তায়, মেরে ফেলে। এটাই তো করে তারা। হুম, তো সুতরাং মুখে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, তারা বাস্তবে কি করে, তাদের আচরণ দেখে বোঝা যায় যে সে দলটা আসলে কেমন। জি। তাদের আচরণে বুঝতে পারছেন যে আসলে তাদের কোনো রিগ্রেট নাই।